ওকে, তো প্রথমেই একটা মার্ক করা রয়েছে, একটা জায়গা হাইলাইট করা রয়েছে, সেখানে একটা কমেন্ট রয়েছে ন্যারেটিভ ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশন মানে ফোর্সফুলি কোনো জিনিস ইন্টারাপ্ট করা, বা কোনো জিনিসের মধ্যে ঢুকে পড়া, সেইটাকে ইন্টারজেকশন বলা হয়। তো এইখানে ন্যারেটিভ ইন্টারজেকশন হচ্ছে, মানে এখানে যে ন্যারেটর, মানে অথর, সে ইন্টারাপ্ট করছে স্টোরির ফ্লোটাকে। সে নিজে ঢুকে পড়ছে ফ্লোটার মধ্যে, স্টোরিটার মধ্যে কিছু একটা বলার জন্য। তো এই যে অ্যাক্টটা, এই যে জিনিসটা হলো, এটাকে ক্রিটিক্সরা, যারা লিটারারি ক্রিটিক্স, যারা সমালোচক আর কি লিটারেচারের, তারা এটাকে খুব একটা ভালো চোখে দেখে না। কেন ভালো চোখে দেখে না? কারণ তারা মনে করে, স্পেশালি মডার্ন এবং পোস্ট মডার্ন যে ক্রিটিক্সরা আছে, সমালোচকরা আছে, তারা মনে করে যে এটাকে মানে গল্পটা নিজের থেকে ডেভেলপ করা উচিত, অর্গ্যানিক্যালি ডেভেলপ করা উচিত। গল্পটার মধ্যে হঠাৎ করে ন্যারেটর বা অথর ঢুকে পড়লে গল্পটার যে তারতম্যটা হয়, গল্পটার যে ফ্লোটা হয়, সেটা নষ্ট হয়ে যায় এবং রিডাররা তাতে চটে যেতে পারে। এটা মডার্ন যে লিটারারি অ্যানালিস্টস বা লিটারারি ক্রিটিক্স যারা আছে, যারা লিটারেচার নিয়ে গবেষণা করে, লেখালেখি করে, রিভিউ করে, তাদের মতে এটা যে ন্যারেটিভের মধ্যে অথর যত কম থাকবে ততই ভালো। তোমাদের উদাহরণ, মানে এই যে কথাটা আমি বললাম, মানে ক্রিটিকদের কথা আমি বললাম, তোমাদের মনে একটা প্রশ্ন আসা উচিত যে কারা এরা, কোন ক্রিটিকের কথা আমি বলছি। মানে এমনি হাওয়াতেই, যেহেতু তোমরা জানো না, তাই জন্য তোমাদের সামনে যে কোনো একটা কথা আমি বলে দিচ্ছি। এটা তোমাদের জেনে রাখা উচিত যে কোন কোন লেখকরা বা কোন কোন ক্রিটিক, কোন কোন গবেষকরা এইসব ধরনের ইস্যুস, এইসব ধরনের কথা নিয়ে আলোচনা করে। তো তাদের মধ্যে এক অন্যতম নাম হচ্ছে রোলা বাথ। আমি এখানে স্পেলিংটা লিখে দিচ্ছি, উচ্চারণটা তোমাদেরকে বললাম একবার, আমি আবার বলছি। রোলা, BARTH, উচ্চারণটা হবে রোলা, ROLAND স্পেলিংটা, কিন্তু উচ্চারণ হবে হচ্ছে রোলা, ROLA। আর বাথ, BARTHES আছে, কিন্তু উচ্চারণটা হবে বাথ। ইনি একজন ফরাসি দার্শনিক, ক্রিটিক, লিটারারি ক্রিটিক, অ্যানালিস্ট, লেখক, অথর, যাই বলো না কেন, অনেক মানে হি ইজ আ ভেরি ওয়েল লেটার্ড ম্যান, আ ভেরি এডুকেটেড অ্যান্ড ভেরি talented person in education, in literature, in criticism and all that. তো এনার মতে, ইনি একজন মডার্ন রাইটার, মডার্ন ক্রিটিক। এনাকে পোস্ট স্ট্রাকচারালিস্টও বলা হয়। এই নামটা তোমরা অনেক পরে হয়তো, এই এই যে তত্ত্বটা, সেটা অনেক পরে হয়তো শিখবে, কিন্তু যখন শিখতেই হবে তখন আগের থেকেই সেটার ব্যাপারে সামান্য করে আমি তোমাদেরকে বলে রাখি যে এরকম ধরনের তত্ত্ব তোমাদের সামনে আসবে। যত লিটারেচারের তোমরা অ্যাডভান্সড হবে, যত এগোতে থাকবে লিটারেচার নিয়ে, ততই এইসব জিনিসগুলো আসতে থাকবে। পোস্ট স্ট্রাকচার, TURALIST, পোস্ট স্ট্রাকচারালিস্ট, পোস্ট
স্ট্রাকচারালিস্ট তোমাদের ইয়েতেও দিলাম, মেসেজে। বানানটা মুখস্থ করে নিতে পারো, বানানটা লিখে নিয়ে নিতে পারো মুখস্থের জন্য। ইনি একজন পোস্ট স্ট্রাকচারালিস্ট ক্রিটিক। নিশ্চয়ই এর আগে এরকম শুনেছো, ফেমিনিস্ট ক্রিটিক, পোস্ট কলোনিয়াল ক্রিটিক, মডার্নিস্ট ক্রিটিক, এরকম এই ধরনের ফ্রেজেসগুলো কি আগে শুনেছো কেউ? যদি কেউ শুনে থেকে থাকো তাহলে আনমিউট করে বলো, বা হ্যান্ড রেজ করো, বা মেসেজে বলো। যদি না শুনে থেকে থাকো তাহলে মানে আমি বুঝতে পারবো যে তোমরা শুনোনি এরকম নামগুলো, এরকম ফ্রেজেসগুলো। ওকে, তো আমার ধারণা হলো যে তোমরা আগে, আমিও তোমাদের কোনোদিনও এই ধরনের শব্দ বলিনি, পোস্ট স্ট্রাকচারালিস্ট ক্রিটিক বা মডার্নিস্ট ক্রিটিক। কিন্তু মডার্নিজমের ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম যখন লোটাস ইটার পড়াচ্ছিলাম, সমারসেট মমের লোটাস ইটারটা পড়াচ্ছিলাম, তখন কিন্তু তোমাদেরকে মডার্ন ক্রিটিসিজম, মডার্ন লিটারেচার, মডার্নিজমের ব্যাপারে কিছু বলেছিলাম। যাই হোক, এইখানে সেটা কেন আসছে, কারণ আমরা ন্যারেটিভ টেকনিকের ব্যাপারে কথা বলছি। তোমাদের আগেও আমি বলেছিলাম ক্লাসে যে যদি তোমরা কোনো ক্রিটিকের নাম, কোনো সমালোচকের নাম, কোনো অথরের নাম, ফিলোসফারের নাম যদি তোমাদের আনসারে লিখতে পারো, অফকোর্স মানে রেলেভেন্ট হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে। মানে তোমার ইচ্ছে হলো যে কোনো একজন লেখকের নাম লিখে দিলে আনসারের মধ্যে, যার সাথে আনসারটার কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না, বরঞ্চ তাতে ক্ষতিই হবে। ঠিক আছে, বলবে যদি কোনো কানেকশনের ইস্যু হয়। আমি আমার এখানে একটা মনে হয় সমস্যা দেখলাম, যদি কেউ শুনতে না পাও তাহলে বলবে, আমি আবার রিপিট করব। তো আমরা 22 চ্যাপ্টারের প্রথমেই দেখছি যে অথর মানে হার্ডি নিজেই গল্পটা বলতে ঝাঁপিয়ে পড়ছে। সেটা অনেক ক্রিটিকরা পছন্দ করে না, সেইটাকে ন্যারেটিভ ইন্টারাপশন বলে। এবং ন্যারেটিভ ইন্টারাপশন টা কার বক্তব্য, কে এই কথাটা বলেছে, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখলে ভালো হয়। এই জিনিসটা যদি আমরা আলোচনা করি বা এই জিনিসটা যদি আমরা জানি, তাহলে আমাদের আনসারটা আরো বেটার হবে। তো ন্যারেটিভ টেকনিকের ক্ষেত্রে, ন্যারেটিভ টেকনিকের ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা এটা জানতে পারি যে একজন ক্রিটিক আছেন যার নাম হচ্ছে রোলা বাথ। উচ্চারণটা রোলা বাথ, ঠিক আছে? বাংলায় তোমরা খাতায় নামটা লিখে তার উচ্চারণটাও লিখে রাখতে পারো, রোলা বাথ। তো রোলা বাথ এই জিনিসটা বলেছিলেন যে, বা মানে রোলা বাথ ও বলেছেন, রোলা বাথের আগেও অনেকে বলেছে, রোলা বাথের পরেও অনেকে বলেছে, বাট আমি একটা উদাহরণ হিসেবে রোলা বাথের নামটা নিচ্ছি। যে রোলা বাথ এই কথাটা বলেছেন যে একটা গল্পের মধ্যে ন্যারেটর বা অথর যত কম থাকবে, যতটা কম থাকতে পারে, ততটাই ভালো। অথারের ইন্টারাপশন, অথারের ঢুকে পড়ায় গল্পটায় ফ্লোটা নষ্ট হয়, গল্পের তারতম্যটা নাকি হারিয়ে যেতে পারে। তাই জন্যই এইখানে এই যে জায়গাটা মার্ক করে রেখেছি, ন্যারেটিভ ইন্টারজেকশন, এইটা ন্যারেটিভ টেকনিক বলার সময় তোমরা বলতে পারো যে টমাস হার্ডি অনেক সময়, মানে এটার উদাহরণ দিয়ে, 22 নম্বর চ্যাপ্টারের প্রথম লাইনের উদাহরণ দিয়ে তোমরা বলতে পারো যে হার্ডি দেখা যাচ্ছে যে ন্যারেটিভ ইন্টারাপশন করছে, হার্ডি নিজেই গল্পটা বলতে শুরু করে দিচ্ছে, তাতে গল্পের যে অর্গ্যানিক মেকানিজমটা আছে, গল্পের যে ফ্লোটা আছে, নিজস্ব যে ফ্লোটা আছে, সেইটা নাকি
নষ্ট হয়ে যাচ্ছে। সেটা কিছু কিছু লেখকের, কিছু কিছু রাইটারের মত। তো এখানে বলছে কি, we go back for a moment to the preceding night to account for Henchard's attitude. আমাদের পাঠকদের, রিডারদের হার্ডি জোর করে করাচ্ছে, যাচ্ছে, ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই মুহূর্তে, সেই মোমেন্টে, যেখানে আমরা এটা বুঝতে পারবো যে হার্ডির যে অ্যাটিটিউডটা টুয়ার্ডস এলিজাবেথ মেরি, হার্ডির অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন কেন হলো। আমার পয়েন্ট হচ্ছে, বা আমার মানে যারা এই ধরনের তত্ত্বে বিশ্বাস করে আর কি, তাদের পয়েন্ট হচ্ছে যে এটা হার্ডিকে কেন জোর জবরদস্তি বলতে হবে, এটা গল্পের মাধ্যমেই আমাদেরকে বুঝে যাওয়া উচিত, এটা গল্পের মাধ্যমেই আমাদের জেনে যাওয়া উচিত যে কেন এলিজাবেথ, কেন হার্ডির যে অ্যাটিটিউডটা ছিল সেইটা এলিজাবেথের প্রতি পাল্টে গেছে। আমাদেরকে হার্ডি পেছনে নিয়ে যাচ্ছে, আমাদেরকে হার্ডি মোটামুটি তুলে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ আগের বা প্রিসিডিং নাইট, মানে আগের রাত্রিরে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোতে মোটামুটি জোর করে আমাদেরকে হার্ডি ঠেলে নিয়ে যাচ্ছে। সেটা হওয়া উচিত ছিল অর্গ্যানিক্যালি, কিন্তু সেটা অর্গ্যানিক্যালি না হয়ে সেটা হলো মানে অনেকটা জোর করে, যে যেখানে হার্ডি আমাদেরকে বাধ্য করছে গত রাতে ফেরত যেতে। তো এই জিনিসটাকেই অনেকে পছন্দ করে না, এই জিনিসটাকেই অনেক লেখকরা পছন্দ করে না, রাইটাররা পছন্দ করে না, যে কেন এটা হবে। আমাদের পাঠকরা নিজেদের ইচ্ছায় বা নিজেদের চেষ্টাতেই একটা জায়গা, মানে একটা ন্যারেশনের পয়েন্ট থেকে আরেকটা ন্যারেশনের পয়েন্টে যাবে, সেখানে অথরের কোনো ইন্টারভেনশন, অথরের কোনো ইন্টারাপশন চলবে না, ঠিক আছে। কিন্তু আগেকার যে লেখকরা ছিল, মানে যে সময় হার্ডি লিখছে সেই সময় এটাকে প্রবলেম বা এটাকে কোনো ড্রব্যাক বলা যাবে না। মানে তোমাদের আনসারগুলো বা তোমাদের দৃষ্টিভঙ্গিটা একঘেয়েই যাতে না হয়, মানে তোমরা এটা বোঝার চেষ্টা করবে লেখার সময় বা পড়ার সময় যে সেই সময়কার স্ট্যান্ডার্ডটা কি ছিল, সেই স্ট্যান্ডার্ডে কি সেই লেখক তখনকার সময় ভালো লিখেছেন না খারাপ লিখেছেন। এখনকার স্ট্যান্ডার্ডে তখনকার জিনিসের যদি তুলনা করতে হয় তাহলে কিন্তু সেই জিনিসটা খুব খারাপ হয়ে যেতে পারে বা খুব ভালো হয়ে যেতে পারে। এখন টেকনোলজি অন্যরকম, এখন লেখার ধরন অন্যরকম, এটা মোটামুটি 200-250 বছর আগে লেখা, সেটার একটা ইফেক্ট কিন্তু সেটার মধ্যে থাকবে। তো যখন তোমরা আনসারটা লিখবে, এইটা লেখার পরেও যে মডার্ন রাইটাররা এই ধরনের ন্যারেটিভ ইনট্রুশন, এই ধরনের ন্যারেটিভ ইন্টারাপশন পছন্দ করেন না, কিন্তু যে সময় এই লেখাটা লেখা হয়েছিল তখন কিন্তু এটাকে কোনো ব্যাড স্টাইল বলে মনে করা হতো না, এটাকে কোনো খারাপ স্টাইল বলে বা মানে কোনো বিচ্যুতি বলে এটাকে মনে করা হতো না। সেটাও তোমাদের কিন্তু লিখতে হবে, ওকে। আচ্ছা, এই জিনিসটা যেটা আমি বললাম সেটা ন্যারেটিভ টেকনিকের ক্ষেত্রে আমি বললাম, তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে বলতে পারো, নাহলে নেক্সট যে জায়গাটা মার্ক করা আছে সেখানে চলে যাব। মনামি এরকম যে একটা আইটালিক্সে রয়েছে, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, মানে সিরিয়াসলি বা অন মাই, মানে ও মাই গড এরকম টাইপের কিছু একটা এক্সক্লেমেটরি একটা ওয়ার্ড। এক্স্যাক্টলি মানেটা কি ফ্রেঞ্চে আমি জানি না, তোমরা দেখে নিতে পারো, বাট ইটস কাইন্ড অফ আ এক্সক্লেমেশন। যাই হোক, তারপরে যে জায়গাটা মার্ক করা রয়েছে সেটা হচ্ছে পুয়ার woman, she seems to have been a sufferer
though uncomplaining and though weak in intellect, not an imbecile, I am glad you acted fairly by her as soon as I. Okay. So, poor woman, she seems to have been a sufferer, though uncomplaining and though weak in intellect, not an imbecile. তো এইটা কার ব্যাপারে কথা হচ্ছে বলো তো? আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরও কিন্তু মানে যেভাবে আমাদের চ্যাপ্টারগুলো এগোচ্ছে তোমাদেরকেও সেইভাবে এগোতে হবে, তোমাদেরকেও পুরো চ্যাপ্টারটা পড়তে হবে, কারণ চ্যাপ্টারের ভেতর থেকে, নভেলের ভেতর থেকে কোয়েশ্চেন্স করা হবে। তো এইখানে এটা কার বিষয়ে কথা বলা হচ্ছে? সাথী, পুয়ার উম্যানটা কে? অঙ্কিতা? সুজান স্যার। সুজান কেন? পুয়ার উম্যান বলতে ও তো সেই সময় শরীর খারাপ হয়েছিল মরার আগে। হ্যাঁ, সেই জন্য হয়তো সে তারপর পেল হয়ে যাচ্ছিল, হাত পা ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, সেই কারণেই হয়তো। ওকে, আর অন্য কারোর কোনো অন্য মতামত যে এই পুয়ার উম্যানটা কে হতে পারে? Any other idea? Yes, এটা অ্যাকচুয়ালি সুজানের কথা বলছে লুসেটা, এবং এই কথাটা মানে বলে একরকম ভাবে লুসেটা সুজানকে বিদ্রূপ করছে, আবার আর একজন মহিলা হিসেবে, ফেলো জেন্ডারের পার্সন হিসেবেও সে হয়তো তার প্রতি সহানুভূতি দেখাচ্ছে। তো কে কার ব্যাপারে কি বলে সেটার থেকেও কিন্তু অনেক সময় আমরা ক্যারেক্টারের একটা অ্যানালিসিস করতে পারি। মানে দেখবে কিছু লোক এমন হয় যারা সবার ব্যাপারে কমপ্লেন করে, বিভিন্ন লোকের ব্যাপারে সবসময় কমপ্লেন করতে থাকছে যে এ এটা বলেছে, ও সেটা বলেছে, এ খারাপ, ও খারাপ, এ ভালো, ও ভালো, এরকম। সো the person who says these things about others are often found to be at fault themselves. মানে যারা খুব বেশি কমপ্লেন করে অন্য লোকেদের ব্যাপারে, মানে আমাদের তখন মনে হয় যে এই মানুষটা সবার সাথেই প্রবলেম দেয়। মানে এর কি ব্যাপার? What is the story of this person? How come this person has a problem with everyone? Everyone বলতে অনেক ব্যক্তির সাথেই তাদের একটা তাদের নামে তারা কমপ্লেন করে যে এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ। তো আমরা অনেক সময় মনে করি যে এই ক্যারেক্টারটার মধ্যে কি ব্যাপারটা আছে, যে কেন এই ক্যারেক্টারটা এরকম ভাবে অন্য লোকদেরকে বলছে। তো লুসেটা যেভাবে কথা বলছে, লুসেটা যেভাবে সুজানের ব্যাপারে বলছে, এখানে একটুখানি একটা মকারিও আছে। পুয়ার উম্যান বলছে বেচারি, সাফার করতো, কাউকে কোনোদিন কোনো কমপ্লেন করেনি, এরকম কম বুদ্ধি ছিল কিন্তু একেবারে বোকা ছিল না। তো এই যে একটা রেখে ঢেকে একটা একটা আবরণের মধ্যে আমার ধারণা ও সুজানকে বিদ্রূপ করছে। কিন্তু এই বিদ্রূপটার পেছনে কারণটা কি হতে পারে? দিশা? দিশা? দিশা আছো? হ্যাঁ স্যার বলুন। লুসেটা, তোমার কি মনে হয় যে এই যে কথাগুলো লুসেটা বলছে সুজানের নামে, এটার মধ্যে কি কোনো বিদ্রূপ আছে?
না স্যার, আমার মনে হয় না যে ও বিদ্রূপ করে বলছে। মানে ও সহানুভূতির সঙ্গেই বলছে আর কি সুজনের হ্যাঁ, ব্যাপারে। সহানুভূতির সাথেই বলছে। ওকে, সৈকত তোমার কি মনে হয়? সৈকত? আমার স্যার মনে হচ্ছে সহানুভূতির সাথেই বলছে। ওকে, সাথী? স্যার এখানে মনে হচ্ছে কিছুটা বিদ্রূপ থাকলেও থাকতে পারে, কারণ সুজান যেহেতু নিউসনের সঙ্গে চলে গিয়েছিল, আবার হেনচার্ডের কাছে ফিরে এসছে, সেই কারণে হয়তো পুয়ার ওম্যান বলেছেন। হুম, পুয়ার উমেন বলতে এখানে বেচারি, ঠিক আছে। আর অঙ্কিতা, তোমার কি মনে হয় যে সাথী ঠিক না সৈকত আর দিশা ঠিক বলছে? হ্যাঁ, একটু বিদ্রুপ তো করেছে লুসেটটা সুজানকে। কিভাবে, কোথায়? এখানে পৌরমান যেমন এই বলছে যে এখানে যে উইক ইন ইন্টেলেক্ট নট হুম, অ্যান্ড, এটা স্যার কি? ইমবেসিল। ইমবেসিল মানে হচ্ছে বোকা, বোকা। মাথা মোটা মানে যেটাকে বলে। এখানে একটু জেলাসি থেকে, জেলাসি হুম, থেকে হয়তো বিদ্রুপ করেছে। কেন কারণ হয়েছে জেলাসি? হেনচার্ড তো ওকে চুজ করে, কারণ হেনচার্ড সুজানকে চুজ করেছিল, তাই জেলাসি বলেছে। রাইট। তো এইখানে বিদ্রূপ আছে, যদিও প্রথম দুটো লাইনে হয়তো অতটা নাও বোঝা গেছে, কিন্তু যখনই ও বলছে যে দো উইক ইন ইন্টেলেক্ট, আমরা যার প্রতি সহানুভূতিশীল হব তাদেরকে বলবো যে একটু কম বুদ্ধি ছিল, কিন্তু পুরোটা বোকা ছিল না। এটাই হচ্ছে বিদ্রূপটা। এবং লুসেটা কেন বিদ্রূপ সুলভ কথা বলছে সুজানের নামে? কারণ সুজান হেনচার্ডের সাথে আবার এসে বিয়ে করতে পেরেছিল, সেটা লুসেটা করতে পারেনি। অথচ লুসেটা আর হেনচার্ডের মধ্যে একটা সম্পর্ক হয়েছিল, কিন্তু হেনচার্ড সেই সম্পর্ককে সম্মান দেয়নি বা হেনচার্ড সেই সম্পর্ককে কন্টিনিউ করেনি। আর তারপরে লুসেটা এখানে ক্যাস্টারব্রুজে চলে এসেছে, এবং আসার পরেও, সুজানের মৃত্যুর পরেও আম, লুসেটা কিন্তু সুজানকে আক্রমণ করে চলেছে। সো হোয়াট ডাজ দ্যাট টেল অ্যাবাউট লুসেটাস ক্যারেক্টার? শিল্পা? শিল্পা আছো? হ্যাঁ স্যার। হুম, তো এটাতে কি মনে হচ্ছে লুসেটার যদি ক্যারেক্টারের ব্যাপারে আসে? 5 নম্বরের প্রশ্ন, যে ব্রিফলি কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ লুসেটা। তো এই জায়গাটার থেকে, এই পেজ নাম্বার 175 অফ চ্যাপ্টার 22, এই জায়গাটার থেকে কি বুঝতে পারছো? যে আলোচনাটা হলো, সেই আলোচনার থেকে কি বোঝা যাচ্ছে লুসেটার ক্যারেক্টারটা কেমন? ফাতেমা? হ্যাঁ স্যার। হুম, বলো, কি মনে হচ্ছে লুসেটার ক্যারেক্টারের ব্যাপারে, কি মনে হচ্ছে? যাদের যা মনে হচ্ছে তারা মেসেজেও লিখতে পারে, আমি মেসেজও দেখে নিতে পারবো। যদি কেউ নিজে থেকে উত্তর দিতে চাও, তাহলে আনমিউট করে বলো যে এরকম ধরনের যে ব্যবহারটা বা যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি লুসেটার প্রতি, সেটা থেকে লুসেটার ক্যারেক্টারের ব্যাপারে আমরা কি জানতে পারছি?
সৈকত? খুব রাফ টাফ ক্যারেক্টার, মানে রাফ টাফ ক্যারেক্টার, রাফ টাফ ক্যারেক্টার, ওকে। অঙ্কিতা কিছু লিখছিল মনে হয়, envious but also wanted to keep her good image। ওকে, মানে দেখাচ্ছে সহানুভূতিশীল কোনো কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে সে অ্যাকচুয়ালি envious, jealous of even the dead লুসেটা। সেটা থেকে আমরা এটাও বুঝতে পারছি যে সে মিন মাইন্ডেড, মানে যে মারা গেছে তাকে নিয়ে কাটাছেঁড়া কে করে, মানে জ্যান্ত অবস্থায় তোমার সাথে কারোর কোনো মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সে মারা গেছে তারপরেও তার চরিত্র নিয়ে কথা বলা, তার ইন্টেলেক্ট নিয়ে কথা বলা, এটা সাধারণত আমরা ভালোভাবে দেখি না জিনিসটাকে, স্পেশালি যখন সে নিজে ওইখানে নেই ডিফেন্ড করার জন্য যে না ও এরকম নয়, ঠিক আছে। So Lucetta appears to be, as Ankita says, is an envious person, a mean-minded person, a narrow-minded person, but she also tries to pretend করারও চেষ্টা করে, একটুখানি দেখানোরও চেষ্টা করে যে সে খুব ভালো, বা সে অন্য মানুষের প্রতি তার সহানুভূতি আছে, এরকম সেটা সে দেখানোর চেষ্টা করে। ওকে, নেক্সট জায়গায় আমরা মুভ অন করি। এটা জাস্ট লুসেটা মানে লুসেটা নামটা বোঝানোর জন্য এটা মার্ক করে রেখেছিলাম। ওকে, নেক্সট যে জায়গাটা মার্ক করা রয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার 177। এইখানে একটা প্রশ্ন রয়েছে 2 নম্বরের, হু ওয়াজ অ্যাডিক্টেড টু স্ক্রিবলিং। স্ক্রিবলিং করা মানে হচ্ছে লেখা, মানে ওই খাতার পেছনে যেমন আমরা লিখি না, চোখ আঁকি, হার্ট আঁকি, তারপরে কিছু এরকম দাগ দিতে থাকি পেছনে, যখন আমরা বোর হয়ে যাই বা আমরা অন্যমনস্ক হই তখন অনেক সময় আমরা এরকম ধরনের করি, যেটাকে ডুডলিংও বলে। ডুডল করা মানে কিছু একটা আঁকা, কোনো একটা ইমেজ, কোনো একটা পিকচার আঁকা। আর স্ক্রিবল করা মানে হচ্ছে জাস্ট লেখা, ঠিক আছে, মানে যে কোনো জিনিস আমরা জাস্ট লেখার জন্য লিখতে থাকছি। তো এখানে আমরা দেখতে পাবো যে লুসেটা ওয়াজ রাদার অ্যাডিক্টেড টু স্ক্রিবলিং, as has been shown by the torrent of letters after the fiasco in their marriage arrangements. তো লুসেটা একটু লিখতে ভালোবাসতো, লেটার্স লিখতে ভালোবাসতো, যেটা বোঝা যাচ্ছে তার টোরেন্ট অফ লেটার্স। টোরেন্ট মানে হচ্ছে প্রচুর মাত্রায় লেখা। টোরেন্ট অ্যাকচুয়ালি কামস ফ্রম দ্য আইডিয়া অফ রেইনস, বৃষ্টি, টোরেন্সিয়াল রেইন, প্রচুর মাত্রায় বৃষ্টিটাকে আমরা টোরেন্টস বলি, বা খুব জোরে যখন বৃষ্টিটা হয় টোরেন্টস অফ রেইন বলি, এরকম। তো এই চিঠিটা, এই অনেকগুলো চিঠি লিখে ফেলেছিল যখন ওদের ওই ম্যারেজ নিয়ে একটা সমস্যা হয়েছিল আর কি। তো ম্যারেজ নিয়ে সমস্যা হওয়ার সময় আমরা জানতে পারি যে লুসেটা ইজ অ্যাডিক্টেড টু স্ক্রিবলিং। স্ক্রিবল করা মানে লেখা। ওকে, নেক্সট পেজেই আছে 178এই আছে একটা জায়গা মার্ক করা, সেখানে কোয়েশ্চেনও থাকতে পারে। Why did Lucetta employ Elizabeth? লুসেটা এলিজাবেথকে কেন চাকরিতে রাখলো? আগের দিন আমরা এটা পড়েছিলাম, আগের দিন আমরা এটা জেনেছিলাম যে লুসেটা এলিজাবেথকে নিজের একটা কাজের জন্য রাখছে। কি কাজটা ছিল সেটা দিশা? কি মানে কি হিসেবে এলিজাবেথ ওয়াজ সাপোজ টু স্টে উইথ লুসেটা? দুটো শব্দ ছিল, আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম, মানে অফলাইন যে ক্লাসটা হয়েছিল। দিশা বলো।
দুটো শব্দ, দুটো টার্ম অফ এমপ্লয়মেন্ট ছিল যেটা লুসেটা এলিজাবেথকে অফার করেছিল, যে এলিজাবেথ চাইলে এইভাবে লুসেটার সঙ্গে থাকতে পারে। সেটা কি ছিল দিশা? কেন ছিল না? আর যদি না থাকতে তাহলে রেকর্ডিংটাও তো শোনার কথা। একটা জিনিস বলি, এই ক্লাসটা তোমাদের বাধ্যবাধকতা নয়, ঠিক আছে? তোমরা চাইলে আমার ক্লাস একটাও না করতে পারো, তাতে কিছুই যাবে আসবে না। বাট হাফ হার্টেডলি বা জাস্ট পড়ার জন্য করতে হয়, সেটা করে কোনো লাভ নেই। এখানে আমি জেনুইনলি শেখানোর চেষ্টা করি, অফলাইন হোক বা অনলাইন হোক। যদি কারোর ইচ্ছে হয় সে ক্লাস করবে, যদি কারোর ইচ্ছে হয় না হয় ক্লাস করবে, নো ফোর্স, ঠিক আছে? এনিওয়ে, সৈকত? Sir, as housekeeper or as a companion? Right, as a housekeeper and as a companion, ঠিক আছে? তো এই দুটো ভাবে লুসেটা চাইছিল যে যদি এলিজাবেথ ওর সঙ্গে কাজ করে। এবার কেন, এবার প্রশ্নটা হচ্ছে যে ওয়াই ডিড লুসেটা এমপ্লয় এলিজাবেথ? লুসেটা এলিজাবেথকে কেন চাকরিতে রাখলো, কেন চাকরিতে রাখতে চাইলো, ঠিক আছে? তো তার উত্তরটা এখানেই আমরা পাবো। Partly why I have done it, why? To give you an excuse for coming here as if to visit her and thus to form my acquaintance naturally. এটা ও চিঠিতে হেনচার্ডকে লিখছে যে কিছুটা আমি কেন করেছি এটা, সেটার কারণটা হচ্ছে যে আমি চাই যে তুমি একটা এক্সকিউজ পেয়ে যাবে যে তুমি নিজের মেয়েকে দেখতে আসছো, আর আমার সাথেও তাহলে তোমার আলাপটা হবে বা আমার সাথেও তোমার কথা বলা হবে, এবং এটার থেকে পরবর্তীকালে আমাদের বিয়ে করার যে রাস্তাটা সেইটা ক্লিয়ার হয়ে যাবে। সো লুসেটা appears to be a very, I won't say cunning, ধূর্ত বলবো না, বাট I think she is very intelligent, যে একই ঢিলে দুই পাখি মারার একটা সে চেষ্টা করছে। আর লুসেটা জানতো যে এলিজাবেথ হেনচার্ডের মানে ডটার, যাই হোক, মানে এলিজাবেথ ডাজ নট নো দ্যাট শি ইজ নট দ্য biological daughter of Henchard, but everybody in Casterbridge believes that Elizabeth is the daughter of Henchard. তো হেনচার্ডের মেয়ে হওয়ার জন্য, মেয়ে যেহেতু জানতো লুসেটা, তাই জন্য ও নিজের কাছে ওকে চাকরির জন্য রাখলো। এবং তাতে কি সুবিধে হলো অ্যাকর্ডিং টু লুসেটা, যে কোনো সময় হেনচার্ড আসতে পারে নিজের মেয়ের সাথে দেখা করার জন্য তার বাড়িতে, এবং তাহলে হেনচার্ডের সাথে লুসেটারও দেখা হয়ে যাবে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট। নেক্সট যেখানে হাইলাইট করা রয়েছে পেজ 179, নেক্সট পেজেই। The answer brought him was that Miss Templeman was engaged for that evening, but that she would be happy to see him the next day. Plainly he had not expected him, and he took the refusal quietly. He resolved not to go next day. There's not an inch of straight grain in them, he said. আচ্ছা, তো একদিন হেনচার্ড এই চিঠিটা পাওয়ার পরে, যে কোনো সময়ও আসতে পারে, এলিজাবেথের সাথে দেখা করার জন্য আসতে পারে, এই চিঠিটা পাওয়ার পরে হেনচার্ড একদিন গেল দেখা করতে। কিন্তু যখন ও ঢুকবে আর কি, তো ওই যে কাজের লোক আর কি, সে উত্তর মানে তাকে যখন বলতে বললো হেনচার্ড যে সে এসছে, লুসেটা দেখা করতে চায় কিনা, তো লুসেটা বলল যে ওই মানে
পরিচারিকা, যে কাজের লোক, সে বললো যে মিস টেম্পলম্যান, মানে লুসেটা টেম্পলম্যান, সে অন্য কাজে ব্যস্ত রয়েছে আর সে আজকে দেখা করতে পারবে না, কিন্তু সে চাইছে যে কালকে যদি হেনচার্ড আসে তাহলে কালকে ওর সাথে দেখা করবে। লুসেটা এক্সপেক্ট করেনি যে হেনচার্ড পরের দিনই চলে আসবে, বা লুসেটা হেনচার্ড এই 8:30-9টা নাগাদ, রাত্রি 8:30-9টা নাগাদ ওর বাড়িতে যাবে। তাই জন্য সে মানে দেখা করতে পারেনি। এবং হেনচার্ডের এই রিফিউজালটা, হেনচার্ড এটাকে খুব একটা খারাপভাবে মানে কোনো চেঁচামেচি ছাড়াই, কোনো রকমের রাগ দেখানো ছাড়াই সে ফেরত আসলো, কিন্তু পরের দিন আর সে গেল না। এবং সে দেখো কি বলছে, দিস কার্সড উইমেন, there's not an inch of straight grain in them, মানে এই মহিলারা কোনো সময় স্ট্রেট ফরওয়ার্ড কিছু বলেন। অনেক মানুষ এরকম আছে যে ডাইরেক্ট কোনো কথা বলবে না, ডাইরেক্টলি হ্যাঁ বা না বলবে না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বেঁকিয়ে তেড়িয়ে কথা বলবে, সেটা বুঝতে আমাদের বেশ অসুবিধে হয়। তো লুসেটার ব্যাপারে এই ধারণাটা হেনচার্ডের হলো যে এই উমেনটা কি করছে, ওকে ঘোরাচ্ছে। মানে এক সময় বলছে যে তুমি যখন খুশি আসো, এলিজাবেথের সাথে দেখা করার নাম করে আমার সাথে দেখা করে নাও। আবার যখন ও যাচ্ছে তখন বলছে যে আজকে আমি অন্য কাজে ব্যস্ত আছি, পরে আসো। এরকম ধরনের কথাগুলো হেনচার্ডের জন্য, মানে হেনচার্ডের পছন্দর হলো না, এবং হেনচার্ড মনে করলো যে ইন জেনারেল উইমেনদের ক্যারেক্টারটাই এরকম। কিন্তু ইন জেনারেল এই কথাটাও বলছে কেন ফাতেমা? ইন জেনারেল মানে উইমেন কথাটা ব্যবহার করছে, সব মহিলাদের ব্যাপারে কথাটা ব্যবহার করছে, সব মহিলাদের প্রতি এই জিনিসটা ওর মাথায় আসলো কেন? ফাতেমা? কারণ মানে কারণ অঙ্কিতা? কারণ স্যার এর আগে সুজানও ওর সাথে সেমই জিনিস করেছিল। কারণ যখন মানে সুজান ডিরেক্টলি বলেনি যে এলিজাবেথ ওর মেয়ে না, চিঠি লিখেছিল, তারপর সেখানে বলেছিল যে এটা তার বিয়ের দিন খুলবে। মানে এটাও তো কাইন্ড অফ ঘুরিয়ে পেঁচিয়ে বলা না। সুজানও ওকে ঠকানোর মতনই করেছে। হ্যাঁ বলো, কি বলছো? না না, ওটাই বলছি। সুজানও ওকে ঠকানোর মতনই করছে, যে করেছিল যে মানে এলিজাবেথ যে ওর অ্যাকচুয়াল বেবি ছিল, অ্যাকচুয়াল ডটার ছিল, সে মারা গেল, কিন্তু সুজান প্রথমে এই কথাটা হেনচার্ডকে বলে দেয়নি। নিজের মারা যাওয়ার পরে যে চিঠিটা সে দিয়ে গেছিল হেনচার্ডকে, হেনচার্ড সেই চিঠিটার মাধ্যমে জানতে পারলো যে এলিজাবেথ ওর নিজের বায়োলজিক্যাল ডটার নয়, ওটা নিউসনের সন্তান, মানে এলিজাবেথ ইজ দ্য ডটার অফ অ্যাকচুয়ালি নিউসন। তো তাই জন্যই ওর মনে হলো যে এই মহিলাও তো এরকমই করেছে, তারপরে আবার লুসেটাও ওকে চিঠি লিখে আবার পাল্টি খেয়ে গেল। তো তাই জন্যই ওর এরকম মনে হতে পারে, যে ওর মনে হচ্ছে এরকম যে উইমেনরা, বেশিরভাগ উইমেনরাই স্ট্রেট ফরওয়ার্ড কোনো কথা বলে না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, মিথ্যে কথা বলে। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। হ্যাঁ, ওকে। সো পেজ নাম্বার 181 এ দুটো জায়গা মার্ক করা রয়েছে। You speak French and Italian fluently, no doubt, she said. I have not been able to get beyond a wretched bit of Latin yet. এটা লুসেটার সাথে কথা হচ্ছে এলিজাবেথের। এলিজাবেথ বলছে যে তুমি ফ্রেঞ্চ আর ল্যাটিনও খুব ভালো বলো, কিন্তু আমি সামান্য একটুখানি ল্যাটিন
সরি ইটালিয়ান ভালো বলো, আমি সামান্য একটুখানি ল্যাটিন শিখেছি, এছাড়া আমি অন্য ভাষা জানি না। ভাষা শেখাটা তখনকার সময়েও একটা ব্যাপার ছিল যে যে অনেকগুলো ভাষা জানে তাকে বুদ্ধিমান বা বুদ্ধিমতী শিক্ষিত বলে মনে করা হতো। এখনো তাই, যে এমন একজন ব্যক্তি যে অনেকগুলো ভাষা জানে, স্পেশালি বিদেশি ভাষাগুলো জানে, তাদেরকে মানে আমরা সাধারণত শিক্ষিত বলে মনে করি এবং বুদ্ধিমান বলে মনে করি, বুদ্ধিমতী বলে মনে করি। তো এলিজাবেথ এই জিনিসটা কনফেস করছে যে ও ল্যাটিন সামান্য একটুখানি শিখেছে, কিন্তু লুসেটা ইটালিয়ানও জানে, ফ্রেঞ্চও জানে, যার জন্য লুসেটা অনেক বেশি স্মার্ট। সেটা হয়তো সৈকতও বলছিল যে লুসেটা খুব স্মার্ট টাইপের মহিলা আর কি, দুদিকেই মানে ব্যালেন্স করতে পারে। তো তারপরে লুসেটাকে এলিজাবেথ জিজ্ঞেস করে যে তোমার নেটিভ আইল কোথায়। নেটিভ আইল, ISLE, এই কথাটার মানেটা হচ্ছে আইল্যান্ড। ISLE, this word means an island, মানে England is actually a group of islands. England itself is an island, আর অনেকগুলো আইল্যান্ড আছে চারিপাশে ইংল্যান্ডের। তো ওরকমই একটা আইল্যান্ডের নাম হচ্ছে জার্সি আইল্যান্ড। তাহলে এখানে 2 নম্বরের প্রশ্ন কি, যে বা দুটো প্রশ্ন হতে পারে এখানে 2 নম্বরের। একটা হতে পারে যে লুসেটা কোন কোন দুটো বিদেশি ভাষা জানে, ফ্রেঞ্চ আর ইটালিয়ান, আর এলিজাবেথ কোনটা জানে, ল্যাটিন, সামান্য একটুখানি ল্যাটিন জানে, বিট অফ ল্যাটিন। আর লুসেটার ভিটে বাড়ি কোথায়, কোন জায়গা থেকে সে বিলং করছে, না দ্য আইল্যান্ড অফ জার্সি। জার্সি গরুর নাম নিশ্চয়ই শুনেছো, তো সেই জার্সি, ঠিক আছে, মানে ওই জায়গাটার থেকে অরিজিনেট করেছে আর কি ওই ব্রিডটা, তাই জন্য ওটা ওই নামে জানা হয়েছে। that's what I think, but I don't know যে সত্যি এটা ওই জার্সি কিনা যেখান থেকে ওই জার্সি গরুর ব্রিডটা ইয়ে হয়েছে। এনিওয়ে, মানে দিস ইজ জাস্ট ফর 2 মার্কস কোয়েশ্চেন। আর একটা জায়গায় মার্ক করা রয়েছে ওই পেজেই, Lucetta's words went no further, and after this day she was so much upon her guard that there appeared no chance of her identification with the young Jersey woman who had been Henchard's dear comrade at a critical time. এইটা বলার পরে কিন্তু মানে যখনই মুখ থেকে ওর বেরিয়ে গেল জার্সি, যে ও জার্সি থেকে এসছে বা জার্সিতে ওর ভিটে বাড়ি, তারপরে কিন্তু খুব কেয়ারফুল হয়ে গেল। তারপর থেকে ওর যে পার্সোনাল লাইফ বা ওর যে পাস্ট লাইফ, সেইটাকে ও রিপ্রেস করতে লাগলো, সেইটাকে ও প্রোটেক্ট করতে লাগলো, যে না এটা বলবো না, কারণ যদি আইডেন্টিফিকেশনটা হয়ে যায় যে ওই সেই ইয়াং জার্সি উম্যান যার সাথে হেনচার্ডের একটা সম্পর্ক হয়েছিল একটা ক্রিটিক্যাল টাইমে, একটা গুরুত্বপূর্ণ সময় হেনচার্ডের সাথে তার একটা যোগাযোগ হয়েছিল, সেইটা যাতে কেউ জানতে না পারে সেটার জন্য ও চুপ করে গেল। লুসেটা আর এই বিষয় নিয়ে কোনো কথা বললো না বা বলতে চাইল না। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। ওকে, ওই চ্যাপ্টারটাই চলছে, আমার মনে হয় 22 নম্বর চ্যাপ্টারটা বেশ বড়, 184 পাতা। এখানে একটা কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ ক্যান্ডেলমাস ফেয়ার? এখানে একটা ফেয়ারের নাম বলা হচ্ছে, একটা মেলার নাম বলা হচ্ছে, সেটার নাম হচ্ছে ক্যান্ডেলমাস। যেমন ক্রিসমাস তেমনি ক্যান্ডেলমাস। মাস বলতে একটা জড়ো হয় লোকে প্রেয়ার করার জন্য, সেটা বিভিন্ন কারণে হয়। মাইকেল মাস হয় ওদের, মানে খ্রিশ্চানদের মধ্যে অনেক রকমের ফেস্টিভ্যালস বা অকেশনস আছে, তো একটা হচ্ছে মাইকেল মাস, একটা ক্রিসমাস, একটা ক্যান্ডেল মাস। তো একটা ফেয়ার, ওই ওই মানে পুজোর সময় একটা একটা মেলা বসে আর কি। যেমন আমাদেরও অনেক সময় সরস্বতী পুজোর মেলা হয়, তারপরে লক্ষ্মী পুজোর মেলা হয়, বিভিন্ন ধরনের পুজোর মেলা হয়, পীরতলার মেলা হয় তোমাদের ওদিকে। তো সেই ক্যান্ডেলমাস ফেয়ারটা কি সেটা আমরা গুগল থেকে জেনে নিতে পারবো। আমি এখানে লিখে রাখিনি,
কিন্তু তোমরা গুগলে সার্চ করে নাও যে ক্যান্ডেলমাস ফেয়ারটা কবে থেকে শুরু হয় বা কোথায় হয়েছে, কি হয়। এটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ এটা ক্যাস্টারব্রিজের জীবনের ব্যাপারে আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র দিচ্ছে। মানে কোনো একটা ওয়েসেক্স নভেল, যেহেতু এটা আছে একটা ওয়েসেক্স কোশ্চেন, ওয়েসেক্স নভেলের উপরে হতে পারে, তো ওয়েসেক্স নভেলের ব্যাপারে জানতে গেলে আমাদের জানতে হবে যে ওয়েসেক্সে কি ধরনের পুজো আচ্ছা, কি ধরনের অকেশন সেলিব্রেট করা হতো। তো তার মধ্যে একটা হচ্ছে ক্যান্ডেলমাস। Okay, let's move forward. Next পেজে আবার একটা কোশ্চেন রয়েছে 185 এ। কি কোশ্চেন রয়েছে? Why did Lucetta cry? কেঁদে ফেললো কেন, কিসের জন্য? Lucetta looked blank, twitched up her lovely eyebrows and lip, and burst into hysterical sobs. Hysterical মানে uncontrolled, মানে খুব জোরে জোরে পাগলের মতন কাঁদতে লাগলো। Here was a disaster, her ingenious scheme completely stultified. তো ও কিছু একটা স্কিম করেছিল লুসেটা, কিন্তু সেই স্কিমটা একেবারে ধূলিসাৎ হয়ে গেল। তাই জন্যই লুসেটা কাঁদতে শুরু করলো। তোমাদের উত্তরটা, বাট স্কিমটা কি ছিল সেটা আমাদের জানা উচিত, তো আমাদের একটু আগে যেতে হবে স্কিমটা জানার জন্য। But if you have read the chapter only then will you be able to locate it. Otherwise এটাকে লোকেট করা সম্ভব নয় যে স্কিমটা কি করেছিল, কি মানে চেষ্টাটা কি করেছিল লুসেটা। বাট দ্য আনসার ইজ সিম্পল, যে লুসেটা কেন কাঁদলো, why did Lucetta cry? Because her ingenious scheme completely stultified. Stultified মানে ভেস্তে গেল। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কি কেউ পড়েছো? মানে 22 নম্বর চ্যাপ্টারটা কি কেউ ডিটেলে পড়েছো, বাংলাতেই হোক বা ইংলিশেই হোক? তাহলে সেই উত্তরটা দিতে পারবে যে লুসেটা স্কিমটা কি করেছিল, কি চেষ্টা করেছিল। এনিওয়ান? কেউ পড়োনি 22 নম্বর চ্যাপ্টারটা? তা তোমরা কত দূর অবধি চ্যাপ্টার্স গুলো পড়েছো একটু বলো তো দেখি। ফাতেমা, কত অবধি পড়েছো? স্যার আমি ইংলিশ বাংলাটাই একটা পেজ ইংলিশ, একটা পেজ বাংলা করে আমার 3-4 এরকম। 3-4 চ্যাপ্টার? হুম। আচ্ছা, সৈকত? 15-16টা পড়েছি। 15-16টা। ওকে, অঙ্কিতা? চ্যাপ্টারগুলো না আমার ডিটেইলে পড়া হয়। চ্যাপ্টারগুলো ডিটেইলে পড়া হয়নি? চ্যাপ্টারগুলো ডিটেইলে না পড়লে তো 2 নম্বর 5 নম্বরের প্রশ্ন ফসকে যাবে। সাথী? স্যার আমি পড়িনি সেইভাবে। কোন ভাবে পড়েছো সেইভাবে না পড়লে? মানে ওই একটু একটু করে আপনি যেই জায়গাগুলো দাগ দিচ্ছিলেন তো সেই জায়গাগুলো পড়ে পালিয়েছি। তোমাদের বাংলা ভাষাতেই বলেছি আগে যে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। আমার পক্ষে লাইন বাই লাইন পুরো 457 পাতা কমপ্লিট করা সম্ভব নয়, তাই জন্য আমি ইম্পর্টেন্ট সেকশনস গুলো দাগ দিচ্ছি। কিন্তু তার মানে এটা নয় যে তোমরাও শুধু ওই ইম্পর্টেন্ট সেকশনস গুলোই পড়বে। তোমাদের উচিত পুরো নভেলটা অ্যাটলিস্ট বাংলাতেই হোক, আই ডোন্ট কেয়ার যে তুমি ইংলিশে পড়ছো না বাংলায় পড়ছো, কেন বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে, বাংলাতেই হোক চ্যাপ্টারটা পুরো পড়বে। দিশা, কত অবধি পড়া? স্যার আমি ওই আপনি যে ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়িয়েছেন ওগুলো পড়েছি, এমনি রিডিং পড়ছিলাম 8 নাম্বার চ্যাপ্টার অবধি হয়েছে। ইংলিশের? হ্যাঁ স্যার, মানে ওই বাংলা মানেটা আর ইংলিশ যেটা ওটা 8।
শিল্পা? 9-10 ওই রকম টাইপের। বাংলার না ইংলিশের? বাংলাতে। নেক্সট টাইম, নেক্সট উইক যে ক্লাসটা হবে সেই ক্লাসে যদি অনলাইন হয় তাহলে একরকম, যদি অফলাইন হয় তাহলে অন্যরকম। যদি অফলাইন ক্লাস হয় তাহলে কিন্তু আমি একটা 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য একটা টেস্ট নেব, যতদূর অবধি আজকে হবে ততদূর অবধি। আর যদি অনলাইন হয় তাহলে তোমাদেরকে বলে রাখছি, যতদূর অবধি চ্যাপ্টার্সগুলো কমপ্লিট হয়েছে, মানে 22 চ্যাপ্টার্স অবধি হয়েছে, বাংলা বইটাই হোক বা ইংলিশটা হোক, you have to read all these 22 chapters। কারণ যে টেস্টটা আমি পরের দিন নেব সেটা এই 22টা চ্যাপ্টারের উপরই হবে, নেক্সট উইক, নেক্সট স্যাটারডে, মানে হচ্ছে 17 তারিখ। ঠিক আছে? কারোর কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, কি সমস্যা? 22টাই দেবেন না, একটু 10টা করে 3 মরে যাচ্ছে। তো তোমাদের এটা আগে বলে দিইনি যে চ্যাপ্টারটা পড়তে থাকতে? আর কার সমস্যা অঙ্কিতা ছাড়া? স্যার আপনি কি বললেন একটু আগে কিছু শুনতে পাওয়া গেল না। বললাম যে আগামী সপ্তাহে যদি অফলাইন ক্লাস হয় আমার, তাহলে এই যতগুলো চ্যাপ্টার আজকে অবধি হলো, 22 চ্যাপ্টার অবধি হলো, সেটার থেকে টেস্ট নেব, ক্লাস টেস্ট 2 নম্বরে। শোনা গেছে ফাতেমা? হ্যাঁ শোনা যাচ্ছে কাটা কাটা। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে যদি অনলাইন ক্লাস হয় পরের সপ্তাহে, স্যার ওই তাহলে অঙ্কিতা যেটা বললো ওটা করলেই ভালো হতো, 10টা করে। স্যার আপনার কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ কেটে গেছিল, নেটওয়ার্কটা চলে গেছিল। ঠিক আছে, তাহলে নেক্সট উইক যদি অফলাইন ক্লাস হয় তাহলে ফার্স্ট 10 চ্যাপ্টার্সের ওপরে আমি এক্সাম নেব। আর যদি অনলাইন ক্লাস হয় তাহলে আমি চাইবো যে তোমরা যত দূর অবধি পড়েছো অ্যাটলিস্ট আরো 5 থেকে 6টা চ্যাপ্টার তোমরা কমপ্লিট করো, পড়ে ডিটেলে পড়ে, হাইলাইটেড এরিয়াস নয়। আরেকবার স্যার রিপিট করুন, কথাটা শুনতে পাইনি। এই রেকর্ডিং এ থাকবে, রেকর্ডিং এর শেষের দিকটা শুনে নিও, তাহলেই বুঝতে পারবে। যাই হোক, এইখান থেকে আরেকটা কোশ্চেন রয়েছে, where does Lucetta ask Elizabeth to go? এলিজাবেথকে লুসেটা কোথায় যেতে বললো? মিউজিয়াম দেখতে যেতে বললো। এটা আর একটা 2 নম্বরের প্রশ্ন। 22 নম্বর চ্যাপ্টারটা অনেক বড়, 22 নম্বর চ্যাপ্টারটা আজকে শেষ হলো। নেক্সট দিন মানে পরীক্ষা নেওয়ার পরও সময় থাকবে, 23 নম্বর চ্যাপ্টার থেকে আমি স্যার তাহলে এক্সাম 22টা চ্যাপ্টারেরই নেবেন? না, প্রথম 10টা। ঠিক আছে স্যার। আর সাথী এটা একটু গ্রুপে লিখে দেবে তো যে আগামী সপ্তাহে অফলাইন ক্লাস হলে ফার্স্ট 10 চ্যাপ্টার্স ফ্রম মেয়ার অফ ক্যাস্টারব্রিজ থেকে কোশ্চেন করব 2 নম্বরে। 10টা প্রশ্ন থাকবে 20 নম্বরে। ওকে, ঠিক আছে। এই জায়গাটার থেকে কোনো প্রশ্ন থাকলে কিছু বলো আমায়। সাথী কিছু বলছিলে? বলছিলাম স্যার লিখে দেবে। ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতন লিভ করতে পারো।